আচ্ছা, তাহলে এই যে পিকচারটা অনন্ত শেয়ার করছে, এটা আমি হচ্ছে ওই শিরিনের নোটটাও দিয়ে দিছি। তো ওইখান থেকে দেখলেও হবে, সেম জিনিসই। এই যে আমরা 1.97 বের করছিলাম, অনন্ত স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ যাই। তো এই যে 1.97, এটার করেসপন্ডিং অয়েলটা কেমনে বের করবো? সো এটার ফর্মুলা হচ্ছে এই যে 1.97 ইকুয়াল টু লন ডাব্লিউ স্টার। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 1.97 যেটা আমরা ক্যালকুলেশন করে পাইছি, এটা ইকুয়াল টু লিখতে হবে লন ডাব্লিউ স্টার। ঠিক আছে, আমরা এখন তাহলে ডাব্লিউ স্টার এর মানটা বের করতে চাই। তো ডাব্লিউ স্টার এর মানটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে লনটাকে এই পাশে পাঠাইতে হবে। আর লন যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যায়, এটা ই হয়ে যায়। ঠিক আছে, এই যে সে উভয় পাশে হইতেছে ই নিয়ে আসছে। তো উভয় পাশে ই নিয়ে আসার ফলে এই যে ই আর লনে কাটাকাটি যায়। তাহলে বাকি থাকলো কি ডাব্লিউ স্টার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1.97। ঠিক আছে, অথবা ডিরেক্টলি আমরা বলতে পারি যে লন এই পাশে আসলে ই হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 1.97। আর ক্যালকুলেটর যদি আমরা ই টু দি পাওয়ার 1.97 ইউজ করি, ক্যালকুলেটর মানে চাপি, তাইলে চলে আসবে 7.17। একদম সিম্পল। জাস্ট এটা এই লাইনটা মনে রাখলেই হবে যে 1.97 ইকুয়াল টু লন ডাব্লিউ স্টার। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি গ্যাম্বলটাকে মানে গ্যাম্বলটাকে চুজ করি, মানে গ্যাম্বলটা থেকে আমার ইউটিলিটি কত? আমার ইউটিলিটি হচ্ছে 1.97। আর এই ইউটিলিটির করেসপন্ডিং ওয়েলথ কত আসলে? আমি যে এই যে ইউটিলিটিটা পাচ্ছি, এটা পাওয়া মানে কি আমার কাছে কতটুকু অ্যাসেট আছে, বা এই ইউটিলিটিটা কতটুকু অ্যাসেট পাইলে আমি এই লেভেলে সন্তুষ্ট হই, কতটুকু অ্যাসেট পাইলে আমি এই লেভেলের সন্তুষ্ট হই। এই যে 7.17 টাকা ওয়েলথ পাইলে আমি এই লেভেলের সন্তুষ্ট হই। তাহলে আমি যদি গ্যাম্বলটাকে পছন্দ করি তাহলে আমি পাচ্ছি 7.17। আমার ওয়েলথ হচ্ছে 7.17। আমি যদি অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটাকে পছন্দ করি, তার মানে তখন আমি পাচ্ছি 10। তাহলে আমি অবশ্যই কি করব? ওই একটা, আমি তখন গ্যাম্বলটাকে স্কিপ করার ট্রাই করব। সো এরপরে হচ্ছে স্লাইডে যাই। তো আমরা এখানে ছিলাম যে 7.17 কিভাবে আসলো, এতটুকু ক্লিয়ার। তাইলে এখানে একটা কোয়েশ্চেন আসার মতো এটা, যে আমরা কি অ্যাকচুয়ারিয়াল ভ্যালুকে পছন্দ করব নাকি হচ্ছে গ্যাম্বলটাকে পছন্দ করব। তাহলে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে দেখা দিতে হবে। এটাতে কিছুই নাই, সো এটা স্কিপ করা যায়। এইখানে যেটা বোঝানোর ট্রাই করছে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি এবং বলে ফেলছি কথাগুলা। Just এই এই যে তিনটা পয়েন্ট দেখা যেতে পারে এখানে, এই তিনটা পয়েন্ট ডান সাইডের, যেটা হচ্ছে এখানে বলছে যে আমরা একটু আগে কি বলছি যে 10 ইজ গ্রেটার দেন 7.17, তাই না? তার মানে আমরা 10কে পছন্দ করতেছি। তার মানে 10 কি রিপ্রেজেন্ট করে? আমরা কি গ্যাম্বল নিচ্ছি নাকি নিচ্ছি না? যেহেতু আমি গ্যাম্বলটা থেকে আমার ইউটিলিটি কম, গ্যাম্বল থেকে আমার ইউটিলিটি কত, 7.17, বা ইউটিলিটি আমার হচ্ছে 1.97। গ্যাম্বল থেকে আমার ইউটিলিটি যদি কম হয় তাহলে আমি কেমন পার্সন? আমি হচ্ছে রিস্ক অ্যাভার্স। ঠিক আছে, যেহেতু আমার গ্যাম্বলটা থেকে আমার সন্তুষ্টিটা কম, তার মানে কি? তার মানে আমি হচ্ছে রিস্কটাকে বেশি একটা পছন্দ করি না। আর এই ম্যাথটা ক্যালকুলেশন করার পরে যদি আমার এই এই যে 1.97, এটা যদি আমার যে এই যে 10-এর ইউটিলিটি কত ছিল, 2.3, এটা থেকে বড় আসতো, তখন আমরা কি বলতাম? আমি তখন কি বল, মানে আমি পার্সনটা তখন কেমন হইতাম? আমি আসলে রিস্ক লাভার হইতাম। যদি আমি রিস্ক লাভার হইতাম তখন অবশ্যই আমার কি আসতো, এই ভ্যালুটা বড় আসতো। এই কথাগুলো এখানে একটু সাইন টাইন দিয়ে বুঝাই দিছে যে ইউটিলিটি অফ এক্সপেক্টেড অয়েল ইজ গ্রেটার দেন এক্সপেক্টেড অয়েল ইউটিলিটি। তার মানে এটা হচ্ছে এই যে প্রথমটা যেটা ইউটিলিটি অফ এক্সপেক্টেড অয়েল, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ারিয়াল ভ্যালুর নোটেশন। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করলে একসময় বোঝা যাবে যে আসলে জিনিসটা কি। আমি আর বোঝাতে চাইতেছি না এটা। সো জাস্ট একটা ওয়েলদের ইউটিলিটি বোঝাও যায়। এই যে এক্সপেক্টেড ওয়েল, এটা আমরা বের করছি না ফার্স্টে? এক্সপেক্টেড ওয়েল আমাদের কত আসছে, 10। 10 কিন্তু আমরা এভারেজ করে পাইছি। তাহলে এটা হচ্ছে এক্সপেক্টেড ওয়েল।
আর এটাকে আমরা লন করছি না, এটার উপরে 10-এর উপরে আমরা লন দিছিলাম, লন দিলে কত আসে 2.3। তাহলে এটা হচ্ছে আমাদের আসলে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটার ইউটিলিটি। এটা যদি বড় হয় এটা থেকে, তাইলে আমরা কি কেমন পার্সন, রিস্ক অ্যাভার্স। উল্টাটা হইলে রিস্ক লাভার্স। দুইটা যদি সমান হয় তাহলে রিস্ক নিউট্রাল। ঠিক আছে, নোটেশন গুলো একটু খেয়াল করতে হবে, এক সময় মানে একটু দেখলেই বোঝা যায় আসলে। নিচে লিখছে নোট দ্যাট ইফ আওয়ার ইউটিলিটি ফাংশন ইজ স্ট্রিক্টলি কনকেভ উই উইল বি রিস্ক অ্যাভার্স। সো এই যে যেহেতু কার্ভটা কেমন, কার্ভটা যেহেতু আমরা যে বিভিন্ন পয়েন্ট গুলো প্লট করছি, প্রথমে আমরা 5-এর ইউটিলিটি প্লট করছি, এরপরে আমরা 10-এর ইউটিলিটি প্লট করছি, 30-এর ইউটিলিটি প্লট করছি, এইভাবে ইউটিলিটি গুলা প্লট করে বা কোঅর্ডিনেশন গুলা প্লট করে আমরা কার্ভটা কেমন পাইছি। কার্ভটা পাইছি হচ্ছে নেগেটিভলি স্লোপড। তাহলে এই কার্ভটা তো আমাকে বলে দিতেছে যে আমি আসলে কেমন পার্সন, রিস্ক অ্যাভার্স পার্সন। এখানে আরো একটা এক্সাম্পল আছে যেখানে রিস্ক প্রিমিয়ামটাও ক্যালকুলেশন করা শিখাবে। আমরা বলছিলাম যে এখানে আমরা কি শুরু করছিলাম কি দিয়ে, যে রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করতে পারবো এবং হচ্ছে আমরা রিস্ক অ্যাভার্স এর একটা ডেফিনেশন পাবো। সো রিস্ক অ্যাভার্স এর ডেফিনেশন তো অলরেডি পাইলাম, যে এই যে এখানে রিস্ক অ্যাভার্স এর ডেফিনেশনটা পাইলাম যে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু যদি বড় হয় এবং গ্যাম্বলের ভ্যালুটা যদি ছোট হয় তখন আমরা রিস্ক অ্যাভার্স। তো এটা একটা রিস্ক অ্যাভার্স এর ডেফিনেশন। আর এখন বাকি থাকলো আমাদের কি রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করাটা। এই এক্সাম্পলের মাধ্যমে রিস্ক প্রিমিয়ামটাও ক্যালকুলেশন করে দেখাবে। সো এটাও একটা আসার মতো ম্যাথ দেখে, এবং এবার এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। সো এখানে কি লিখছে, সাপোজ দ্যাট মিস্টার স্মিথ ইজ ফেসড উইথ দ্য গ্যাম্বল ইলাস্ট্রেটেড ইন ফিগার 7 হ্যাজ এ কারেন্ট লেভেল অফ ওয়েলথ 10। তাহলে মিস্টার স্মিথ নামের একজন ব্যক্তি, তার বর্তমানে 10 টাকা আছে এবং সে একটা গ্যাম্বল খেলতে চায়। যে গ্যাম্বলটা হচ্ছে আমরা আগের গ্যাম্বলটা, এই যে ফিগার 7-এর যে গ্যাম্বলটা, এই গ্যাম্বলটাই সে আবার তার সামনে আছে এই গ্যাম্বলটা। তাহলে তার বর্তমানে আছে 10 টাকা আছে, আর সে যদি গ্যাম্বলটা খেলে তাইলে সে কত টাকা পাবে, জিতলে কত টাকা পাবে, 30 টাকা মনে হয়, আর হারলে মনে হয় 5 টাকা পাবে এরকম। তাহলে দেখি কি লিখছে, ইফ হি, আচ্ছা প্রশ্ন কি, হাউ মাচ উইল হি পে টু অ্যাভয়েড দ্য গ্যাম্বল। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, হাউ মাচ উইল হি পে টু অ্যাভয়েড দ্য গ্যাম্বল, যেটাকেই আসলে রিস্ক প্রিমিয়াম বলে। ঠিক আছে, কোয়েশ্চেন দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করো, আর এই রিস্ক প্রিমিয়ামের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমরা কতটুকু পে করতে রাজি থাকি একটা গ্যাম্বলকে অ্যাভয়েড করার জন্য। যেহেতু আমাদের গ্যাম্বলে এই ইউটিলিটি কম থাকে, ঠিক আছে, যেহেতু যদি রিস্কি হয় গ্যাম্বলটা, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিলিটি কম থাকে। তাহলে ওই গ্যাম্বলটাকে এড়ানোর জন্য আমরা কতটুকু, বা এই রিস্কটাকে কমানোর, গ্যাম্বল তো রিস্ক, তো ওই রিস্কটাকে কমানোর জন্য আমরা কতটুকু, কত টাকার ইন্স্যুরেন্স করব। ঠিক আছে, কত টাকার ইন্স্যুরেন্স করব বা কতটুকু বলতে পারতেছেন কতটা। আগেই ম্যাচটা শেষ করে এরপরে আবার বলবো। If he does nothing, he has an 80% chance of ending up with $5। এই কথাটা কি বললো, ইফ হি ডাজ নাথিং, সে যদি কিছুই না করে, তার মানে সে যদি গ্যাম্বলে না যায়, হি হ্যাজ অ্যান 80% চান্স অফ এন্ডিং আপ উইথ 5 অ্যান্ড 20% চান্স অফ এন্ডিং আপ উইথ 30। না না, এটা গ্যাম্বলটা খেললে আর কি, ওই যে আগের এক্সাম্পলটাই, যে 80% চান্স আছে $5 পাওয়ার, এন্ডিং আপ মানে তার অ্যাসেট, অ্যাসেট হয়ে যাবে 5 টাকা, তার অ্যাসেট বর্তমানে আছে কত, 10, কারেন্ট লেভেল আছে 10। আর সে যদি গ্যাম্বলটা খেলে, সেক্ষেত্রে তার গ্যাম্বল খেলার পরে সে লস টস খাইয়া তার অয়েল কত দাঁড়াবে, 5 টাকা দাঁড়াবে। অ্যান্ড 20% চান্স আছে তার অয়েল 30 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি হইতেছে, তার 10 টাকা ছিল না অয়েল, এখানে 20 টাকা বাড়তেছে। আর এখানে তার 10 টাকা ছিল, এখানে তার আলটিমেটলি 5 টাকা থাকতেছে। তার মানে 80% চান্স আছে সে 5 টাকা লস খাবে, আর 20% চান্স আছে সে 20 টাকা এক্সট্রা পাবে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখতে হবে না, ব্র্যাকেটের ভিতরটা না দেখলেও চলবে। আমাদের মেইন কনসার্নের জায়গা হচ্ছে যে আমাদের কারেন্ট লেভেল অফ ওয়েলথ কত, এটা যে 10 টাকা আমার কারেন্ট লেভেল আছে। এখন আমি যদি গ্যাম্বলটা খেলতে যাই, তাইলে আমার ওয়েলথ একটু কমে যাইতে পারে 5 টাকা, এই ইনফরমেশনটা প্রশ্ন দেওয়া থাকবে। আর দেওয়া থাকবে যে আমি যদি গ্যাম্বলটা জিতি, তাইলে আমার টোটাল ওয়েলথ কত হবে, আমার টোটাল ওয়েলথ দাঁড়াবে 30 টাকা। তার মানে 10 টাকা থেকে 30 টাকা হয়ে যাবে।
এখন কি বলছে, দ্য এক্সপেক্টেড ইউটিলিটি অফ দি গ্যাম্বল হ্যাজ অলরেডি বিন ডিটারমাইন্ড টু বি 1.97। সো এটা তো আমরা অলরেডি বের করছি, তাই না? এক্সপেক্টেড ইউটিলিটি অফ দি গ্যাম্বল 1.97, এটা কি আমরা বের করছি? এক্সপেক্টেড ইউটিলিটি অফ গ্যাম্বল, ওই যে আমরা হইতেছে এই 5 কে লন দিলাম, 5 এর সামনে লন, 30 এর সামনে লন দেওয়ার পরে দুইটাকে তাদের পার্সেন্টেজ দিয়ে গুণ দেওয়া, তাইলে আসছিল না 1.97। এটা কিন্তু অ্যাকচুয়ারিয়াল ভ্যালু না, এটা হচ্ছে জাস্ট এই যে এটা এই জায়গাটা 1.97, এটা হচ্ছে গ্যাম্বলের ইউটিলিটি বের করলাম। তাহলে গ্যাম্বলের ইউটিলিটি 1.97 আগেরটাই আছে। আর এটার যে এটার করেসপন্ডিং যে অয়েল, সেটাও আমরা বের করছিলাম 7.17। তাহলে এই যে এই জিনিসটা আবারও দিল এখানে। অন দ্য আদার হ্যান্ড, স্মিথ রিসিভস অ্যান এক্সপেক্টেড লেভেল অফ অয়েল 10। তাহলে 10 তো আমরা বুঝছি কোত্থেকে আসছে, আমাদের অ্যাকচুয়ারিয়াল ভ্যালু ছিল এটা। আর এটার ইউটিলিটি তো আমরা জানি 2.3, এটা দেখায় না এখানে। আমাদের মেইন কনসার্ন কি, মানে এখানে আমরা কি বের করতে চাই? রিস্ক প্রিমিয়ামটা বের করতে চাই। সো নর্মালি রিস্ক প্রিমিয়ামের ফর্মুলা হচ্ছে যে এই যে 10 10 মাইনাস হচ্ছে আমার এই যে এটা 7.17, তাইলে চলে আসে 2.83। ঠিক আছে, এটা হচ্ছে রিস্ক প্রিমিয়ামের ফর্মুলা। রিস্ক প্রিমিয়ামের ফর্মুলা একটু অনন্ত খাতাটা দেখে বলতে পারোস, এটা কি আসলে কারেন্ট অ্যাসেট মাইনাস অয়েল, নাকি অ্যাকচুয়ারিয়াল ভ্যালু মাইনাস এই 7.17? এটা হচ্ছে এক্সপেক্টেড ওয়েলথ, মানে 10, তারপর হচ্ছে মাইনাস আমরা হচ্ছে যে লোনের ফর্মুলা দিয়ে ভ্যালু বার করলাম না একটা, ওই যে 1.97 ইকুয়াল লোন ওয়েলথ স্টার হ্যাঁ, 7.17, আচ্ছা ওই দুইটার বিয়োগফল মানে 10 মাইনাস 7.17। আচ্ছা। এই টেনটা কি আসলে আচ্ছা এখানে আছে ওটা হচ্ছে এক্সপেক্টেড ওয়েলথ, এক্সপেক্টেড ওয়েলথ। এক্সপেক্টেড অয়েল না? আচ্ছা, তাহলে তো যে হ্যাঁ দুইটা সংখ্যা পাইছিলাম আমরা সেই দুইটার ডিফারেন্স জাস্ট, আর কিছু না। হ্যাঁ। তাহলে এই যে এখানে বের করে দেখানো আছে রিস্ক প্রিমিয়ামের ডেফিনেশন। এই যে রিস্ক প্রিমিয়াম মানে কি, মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যান ইন্ডিভিজুয়ালস এক্সপেক্টেড অয়েল। তাহলে এই যে 10 আমাদের এক্সাম্পলে 10, আর given the gamble and the level of wealth that individual would expect accept with certainty if the gamble were removed, that is his or her certainty equivalent wealth। তার মানে আমাদের রিস্ক প্রিমিয়ামের ফর্মুলা কেউ খাতায় মানে লিখে নিতে পারো খাতার মধ্যে, রিস্ক প্রিমিয়াম ইকুয়াল টু এক্সপেক্টেড ওয়েলথ মাইনাস সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ। এই সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ মানে কি, ওই যে ডাব্লিউ স্টার্ট 7.17, এটা হচ্ছে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ। এটা সিম্পল, রিস্ক প্রিমিয়ামের ফর্মুলা মনে রাখলেই কোনো ব্যাপার না এটা বের করা। আচ্ছা, বাকি থাকলো আরেকটা জিনিস, এটাও পরীক্ষাতে আসতে পারে, দ্য কস্ট অফ দি গ্যাম্বল। এটা বের করতে বলতে পারে যে কস্ট অফ দি গ্যাম্বল কত। কস্ট অফ দি গ্যাম্বল বের করার ফর্মুলা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে সেকেন্ড বুলেট পয়েন্টে, কস্ট অফ দি গ্যাম্বল ডিফারেন্স বিটুইন অ্যান ইন্ডিভিজুয়ালস কারেন্ট ওয়েলথ। এই যে আমি যেটা বলতে চাইতেছিলাম, মানে একটু একটু মনে আছে আর কি, কারেন্ট ওয়েলথ থেকে মাইনাস করবো সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ। তাহলে এটা হবে হচ্ছে আমাদের কস্ট অফ দি গ্যাম্বল। তাহলে একটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়ামের ফর্মুলা যেটা হচ্ছে এক্সপেক্টেড ওয়েলথ মাইনাস সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ, আর কস্ট অফ দি গ্যাম্বল যেটা হচ্ছে কারেন্ট ওয়েলথ মাইনাস সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা ছোট করে খাতার মধ্যে লেখা নিয়ে যেতে পারে। 3 নম্বর বুলেট পয়েন্টে কি বলছে, risk averse individual has the same logarithm utility function, current oil 10, but the gamble is 10% chance of winning 10, 90% chance of winning 100, we can compute the following numbers। আমাদের কারেন্ট অয়েল এখানে আর একটা এক্সাম্পল দিছে, যেখানে আমাদের কারেন্ট অয়েল হচ্ছে 10। ঠিক আছে, এই এক্সাম্পলটা গুরুত্বপূর্ণ, একটু প্যাচ আছে এটাতে, খেয়াল করতে হবে। কারেন্ট অয়েল হচ্ছে 10, আর এখানে কি লিখছে, বাট দ্য গ্যাম্বল ইজ 10% চান্স অফ, কি হয়ে যায়, বাট দ্য গ্যাম্বল ইজ, বাট দ্য গ্যাম্বল ইজ 10% চান্স অফ উইনিং 10। আমি যদি গ্যাম্বলটা জিতি তাহলে 10 টাকা উইন করব, 10 টাকা যদি উইন করি তাহলে আমার টোটাল ওয়েলথ কত হবে?
কারেন্ট কারেন্ট ওয়েলথ হচ্ছে 10, আরো 10 টাকা জিতলাম, তাহলে হবে আমার 20 টাকা। আর পরেরটা কি বলছে, 90% চান্স অফ উইনিং 100। তাহলে আমার মানে আমি যদি এই আউটকামটা যদি হয়, তাহলে আমার ওয়েলথ কত হবে, 100 + 10। মানে এই যে উইনিং শব্দটার দিকে খেয়াল করতে হবে, এটা কিন্তু জিততেছি। আগের এক্সাম্পলে কি বলছিল, আগের এক্সাম্পলে বলছিল যে ইন্ডিং আপ, 80% চান্স অফ ইন্ডিং আপ উইথ 5। তার মানে কি, আমার কারেন্ট ওয়েলথ 10 টাকা ছিল, সেটা ইন্ড আপ হয়ে যাবে 5 টাকাতে, তার মানে 5 টাকা লস হবে। আর এখানে বলছো যে ইন্ড আপ উইথ 30, তার মানে আমার 30 টাকা হবে আলটিমেটলি। কিন্তু এখানে যেটা বলছে যে কারেন্ট ওয়েলথ তোমার 10 টাকা তো আছেই, তুমি গ্যাম্বলটা জিতলে পাবা 10 টাকা, তাহলে হবে কত, 20 টাকা। আর যদি তুমি গ্যাম্বলটা 90% যেটা আছে, যে আউটকামটা আছে, এটা যদি ঘটে, তাহলে তুমি পাবা 100 টাকা, তাহলে তোমার কত হবে, 110 টাকা হবে। এটার এক্সপেক্টেড ওয়েলথ কত, এই যে তাহলে 20 টাকা আর 110 টাকা, এটার এক্সপেক্টেড ওয়েলথ কত আসে ক্যালকুলেশন করলে, 101 টাকা আসার কথা। দেখি আমি ক্যালকুলেটর করে। ঠিক আছে, 100। ঠিক আছে, 20 না, 20 ইন্টু কত, 0.10 × 20 প্লাস 0.90 × 110। রাইট। হ্যাঁ, তাহলে 101 টাকা আসলো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ারিয়াল ভ্যালু, তাই না? এক্সপেক্টেড ওয়েলথ মানে তো অ্যাকচুয়ারিয়াল ভ্যালু। আর 2 নাম্বারটা হচ্ছে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ সমান 92.76। এটাও কিভাবে আসছে আমাদের পারার কথা। কিভাবে আসছে আমি জাস্ট একবার বলি, 92.76 কেমনে আসছে। যেটা হচ্ছে আমরা 20-এর সামনে একবার লন দিব, 20-র সামনে লন, প্লাস 100-র সামনে লন, এবং দুইটার সাথেই গুণ দিব কি, একটা দিব 10%, একটা দিব 90%। তাইলে আসবে আমাদের একটা ইউটিলিটি আসবে, তাই না? একটা ছোট একটা সংখ্যা আসবে, 2, 3 এরকম। এরপর এটা দিয়ে আমরা কি করব, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ বের করব। অনন্তর পেজে যে এরকমটা দেখাইছিলাম, হোয়াটসঅ্যাপের যে পেজটা, ওই পেজটা থেকে আমরা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ 92.76 বের করতে পারবো। জাস্ট ভিডিওটা পজ করে চেক করে নিতে পারো। এরপর যদি পেজ লাগে, গ্রুপে একটা মেসেজ দিলেই হয়ে যাবে, অথবা শিরিনের নোটের মধ্যে এটা বের করে দেখানো আছে 92.76 কেমনে আসছে। সো এগেইন আমাদের রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করতে হবে। রিস্ক প্রিমিয়ামের ফর্মুলা ছিল এক্সপেক্টেড ওয়েলথ, যেটা হচ্ছে 101, আমরা বের করছি মাত্র। সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ, যেটা বের হয়েছে 92.76, মাইনাস করলে 8.27, এটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। However, since the gamble is favorable, we can only win if we take it. We would be willing to pay a positive amount to take the gamble. কি বলছে বুঝি না এটা, বাদ। কস্ট অফ দি গ্যাম্বল, কস্ট অফ দি গ্যাম্বলের সূত্র হচ্ছে কারেন্ট ওয়েলথ মাইনাস সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ। এটা হচ্ছে কারেন্ট ওয়েলথ হচ্ছে আমার 10, আর 92.76 এটা হচ্ছে আমার সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ, যেটা হচ্ছে -82.76। তাহলে এখানে কি বলছে, এটার ইন্টারপ্রিটেশন কি, ইন্টারপ্রিটেশন হচ্ছে উই উড বি উইলিং টু পে আপ টু 82.76, মানে আপ টু 82 টাকা, ইন অর্ডার টু টেক এ গ্যাম্বল দ্যাট হ্যাজ এ 10% চান্স অফ ইনক্রিজিং আওয়ার ওয়েলথ $10 to 20 and 90% chance of increasing from 10 to 110। তাহলে এই যে গ্যাম্বলটা, যেখানে আমার ওয়েলথ মাত্র আছে 10 টাকা, আমার ওয়েলথ কারেন্ট ওয়েলথ মাত্র 10 টাকা আছে, এবং সেটাকে 10 টাকা থেকে 20 টাকা, অথবা 10 টাকা থেকে 100 টাকা, 110 টাকা বানানোর জন্য আমার কস্ট কতটুকু হবে, কস্ট হবে 82.76 টাকা। আমরা ম্যাক্সিমাম 82.76 টাকা দিতে রাজি থাকবো এই গ্যাম্বলটা নেওয়ার জন্য। ঠিক আছে, এই যে বাজিটা, এই যে জুয়া খেলাটা, এই খেলাটা খেলার জন্য আমি সর্বোচ্চ কত টাকা দিতে রাজি থাকবো, 82.76 টাকা। আমি এত তো টাকা তো অবশ্যই দিব না, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্ট আর কি। সাপোজ আমি 50 টাকা দিয়েও যদি এটা করতে পারি, আহ, মানে আমার কস্ট অফ দি গ্যাম্বল যদি 50 টাকা হয়, তাহলেও আমার জন্য লাভ হবে, যে 50 টাকা দিয়ে আমি আমার কি করতে পারতেছি, আমার একটা প্রবাবিলিটি আছে যে আমার 10 টাকা হয়ে যাবে 20 টাকা, অথবা আমার 10 টাকা হয়ে যাবে 110 টাকা। ঠিক আছে, আমি হয়তো ইন্টারপ্রিটেশন গুলো ভালোভাবে বলতে পারতেছি না, অনেক আগে পড়ছিলাম, একটু ভুলে গেছি। আর রিস্ক প্রিমিয়াম যেটা, এটা খুব সম্ভবত বলছিল যে কত টাকার ইন্স্যুরেন্স করতে রাজি থাকবো।
এই যে রিস্ক প্রিমিয়ামের যে 8.24, এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে গ্যাম্বলটা নেওয়ার জন্য, সরি গ্যাম্বলটাকে অ্যাভয়েড করার জন্য। রিস্ক প্রিমিয়ামের ক্ষেত্রে বলতে হবে গ্যাম্বলটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এত টাকার ইন্স্যুরেন্স নিতে রাজি থাকি। আর এখানে বলছে যে আমরা গ্যাম্বলটা নেওয়ার জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি থাকবো, এটা হচ্ছে 82 টাকা খরচ করতে রাজি থাকবো। আর একটু ভালোভাবে ভালো ইন্টারপ্রিটেশন হয়তো বা বইটই ঘাটলে একটু পাওয়া যাবে। So, এটা একটু নিজে নিজে দেখে নিলে হবে। আমি জাস্ট এক্সামে কি আসতে পারে এবং কিভাবে আনসার করবো এটা দেখাই যায়। এখানে কি লিখছে, উই উড বি, এটা তো পরেই ফেলছি। এখানে কি লিখছে, লাস্ট লাস্ট বুলেট পয়েন্টটাতে লিখছে রিস্ক প্রিমিয়াম অলওয়েজ পজিটিভ হয়, আর কস্ট অফ দি গ্যাম্বল ক্যান বি পজিটিভ, নেগেটিভ অথবা জিরো, ডিপেন্ডিং অন দ্য রিস্ক অফ দি গ্যাম্বল অ্যান্ড হাউ মাচ ইট ইজ এক্সপেক্টেড টু চেঞ্জ ওয়ান্স কারেন্ট ওয়েলথ। ঠিক আছে, তার মানে বলতেছে রিস্ক প্রিমিয়ামটা অলওয়েজই পজিটিভ হবে। মানে একটা রিস্ক যদি আমরা অ্যাভয়েড করতে চাই, সবসময় কি করতে হবে, একটা ইন্স্যুরেন্স খুলতে হবে, এবং ইন্স্যুরেন্স খুলতে গেলে তো অবশ্যই একটা টাকা দিতে হবে। সো এটা সবসময় একটা পজিটিভ অ্যামাউন্ট হবে রিস্ক প্রিমিয়ামটা। আর কস্ট অফ দি গ্যাম্বলটা নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে। অনেক বেশি রিস্কি হইলে এটা নেগেটিভ হবে, অনেক মানে কম রিস্কি হইলে সেটা পজিটিভ হবে। কত নম্বর স্লাইডে আছে ভাই? 21। কি লিখছে, এস্টাবলিশিং এ ডেফিনেশন অফ রিস্ক অ্যাভারশন। সো এখানে যেটা বোঝানোর ট্রাই করছি গ্রাফটার মধ্যে, যে আমার একটা গ্যাম্বল আছে, মানে একটা গ্যাম্বল আছে যেটা হচ্ছে 20 টাকার একটা আউটকাম আছে, 20 টাকা পাবো, তাহলে এটার ইউটিলিটি হচ্ছে এই পয়েন্টটা। আরেকটা আউটকাম হচ্ছে 50, এটার ইউটিলিটি হচ্ছে এই পয়েন্টটা। আর 20 এবং 50-এর এভারেজ, আমরা যদি এটাকে এভারেজ করি, মানে আমাদের অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটা বের করি, অ্যাকচুয়ারিয়াল ভ্যালু দাঁড়াবে হচ্ছে 35। 35-এর ইউটিলিটি কোনটা, এই যে এটা মাঝের মাঝের যে পয়েন্ট, এখানে 3টা ফুটা দেখা যাচ্ছে, এর মধ্যে 35-এর জন্য নিচেরটা, নিচেরটা সরি, নিচেরটা হচ্ছে 35-এর ইউটিলিটি। ঠিক আছে, তাইলে আমাদের এখানে আউটকাম কয়টা, দুইটা না মাত্র, 20 এবং একটা আউটকাম হচ্ছে 20 আর একটা আউটকাম হচ্ছে 50। দুইটা আউটকাম থাকার কারণে আমাদের যে এভারেজের যে ইউটিলিটিটা সেটা আছে এখানে। আমরা যদি আর আউটকাম বাড়াইতে থাকি, ঠিক আছে, আউটকাম যদি বাড়াইতে পারি, 2টা থেকে 4টা, 6টা, 6টা, 7টা, 8টা এরকম বাড়াইতে পারি, সেক্ষেত্রে আমাদের এভারেজের যে ইউটিলিটিটা সেটা আর একটু বাড়বে, বাড়তে বাড়তে ওই যে লাস্ট পয়েন্টটাতে চলে যাবে, এই পয়েন্টটাতে চলে আসবে। ঠিক আছে, এটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো যায় যে কিভাবে আসলে আমাদের আউটকামটা বাড়ানো সম্ভব, বাড়ানো সম্ভবের মানে বাড়ানোর মাধ্যমে আবার কিভাবে আমাদের এক্সপেক্টেড ইউটিলিটিটা বাড়ানো সম্ভব। এটা জাস্ট গ্রাফটা বললাম। এখন এখানে ছোট করে একটু এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। দেখে কি লিখছে, ফার্স্ট বুলেট পয়েন্ট, সেকেন্ড ওয়ে ফর রিস্ক অ্যাভার্স ইন্ডিভিজুয়ালস টু রিডিউস রিস্ক। বলতেছে রিস্ক রিডাকশন আমরা কেমনে করতে পারি, ডাইভার্সিফাইং এর মাধ্যমে। একটা জায়গায় ইনভেস্ট না করে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করলাম, তাইলেই কিন্তু আমার ডাইভার্সিফিকেশন হয়ে গেল। তো এখানে একটা সুন্দর কথা আছে যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, তোমার সব ডিম একটা খাঁচায় রেখো না। সো এখানে হচ্ছে রিস্ক রিডাকশনের কথা বলতেছে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। সেকেন্ড বুলেট পয়েন্ট বলছে বাই সুইটেবলি স্প্রেডিং রিস্ক অ্যারাউন্ড it may be possible to raise expected utility about above that provided by following a single course of actions। বলতেছে আমরা যদি একটা সিঙ্গেল কোর্স অফ অ্যাকশনে যাই, যেরকম আমরা এখানে করতেছিলাম যে 20 এবং 50, এটা একটা আমাদের একটা আউটকাম। একটা আউটকাম যদি আমরা জাস্ট ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমার এক্সপেক্টেড ইউটিলিটি হচ্ছে এটা। এরপরে কি বলছে এখানে, স্প্রেডিং রিস্ক, মানে আমরা যদি রিস্কটাকে স্প্রেড করতে পারি, এবং রিস্কটাকে স্প্রেড করার মাধ্যমে উই ক্যান রেইজ এক্সপেক্টেড ইউটিলিটি। এই যে রেইজ এক্সপেক্টেড ইউটিলিটি, ওই যে এই পয়েন্ট থেকে উপরের পয়েন্টটাতে যাওয়া সম্ভব। দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য ইউটিলিটি অফ ইনকাম ফর এন ইন্ডিভিজুয়াল উইথ এ কারেন্ট ইনকাম হচ্ছে 35,000। একজন ব্যক্তি, তার ইনকাম হচ্ছে কত, 35,000, হু মাস্ট ইনভেস্ট 15,000
অফ দ্যাট ইনকাম ইন রিস্কি অ্যাসেট। তো এটা একটা এক্সাম্পল স্টার্ট করছে যে একজন ব্যক্তি তার ইনকাম হচ্ছে 35,000 টাকা, সে 35,000-এর মধ্যে 15,000 ইনভেস্ট করবে কোথায়? রিস্কি অ্যাসেট। ঠিক আছে, সে 35,000 টাকা ইনকাম, এটা এটা কিন্তু আবার ইনকামটা না, এই যে 35 সেটা আসলে ইনকামটা বোঝাচ্ছে না মনে হয়। দেখি কি লিখছেন গ্রাফটার নিচে, কি কি লিখছে। Here, an investor must invest 15,000 in risky stock. If he or she invest in only one stock, utility will be U1. তাহলে এই যে সে যদি মাত্র তার 15,000 টাকা একটা স্টকে ইনভেস্ট করে, তাহলে তার ইউটিলিটি হবে এই যে U1। সে যদি তার এই 15,000 টাকার দুইটা স্টকে ইনভেস্ট করে, 7,500 7,500 করে, তাহলে তার ইউটিলিটিটা আরেকটু বাড়বে। সে যদি তিনটা স্টকে ইনভেস্ট করে, তাহলে ইউটিলিটিটা আরেকটু বাড়বে। ঠিক আছে, বাকি 20,000 টাকা সে কিছু করবে না। ঠিক আছে, তার 35,000 টাকা ইনকাম না, এর মধ্যে সে 15,000 টাকা সাপোজ রিস্কি খাতায় ইনভেস্ট করবে। তো দেখি পরের স্লাইডে এটা পুরাটা দেখানো হয়েছে কিভাবে কি। সাপোজ the this person decides to plunge into the market by investing only one 15,000 shares of a company A। তাহলে সে 15,000 টাকা কোথায় ইনভেস্ট করবে? কোম্পানি এ তে ইনভেস্ট করবে। Then he or she has a 50% chance of having 50,000 at the end of the year and 50% chance of having 20,000। এটা কিভাবে আসছে? এই 50,000 টাকা এবং 20,000 টাকা কিভাবে আসে? সে হচ্ছে 15,000 টাকা কি করবে? রিস্কি খাতে ইনভেস্ট করবে, তাই না? সো 15,000 টাকা ডাবল হয়ে যেতে পারে, 30,000 টাকা হবে না? 15,000 টাকা যদি ডাবল হয়, সেটা কত হবে? 30,000। আর আরো কত টাকা তার কাছে আছে? অলরেডি আরো 20,000 টাকা আছে না তার কাছে? টোটাল ইনকাম তো 35,000, তার টোটাল ইনকাম 35,000। সে 15,000 টাকা ইনভেস্ট করবে। এই 15,000 টাকা যদি ইনভেস্ট করার ফলে এটা যদি ডাবল হয়, মানে আউটকামটা যদি ভালো হয়, তাহলে তার এই 15,000 টাকাই তো ডাবল হয়ে 30,000 হয়ে যাবে। 30 আরো বাকি থাকলো এখানে 20, তাহলে 50 হইলো না তার আউটকাম, মানে টোটাল ওয়েলথ। অথবা যেটা হইতে পারে, এই 15,000 টাকা যে সে ইনভেস্ট করলো, সেটা সে এটা 5,000 হয়ে যেতে পারে, না এটা জিরো হয়ে যেতে পারে। তাহলে 15,000 টাকা যে ইনভেস্ট করলো, এটা যদি জিরো হয়ে যায়, তাহলে সে কত টাকা থাকবে তার কাছে? আর 20,000 টাকা থাকবে, এরকম। ঠিক আছে, সেটা বলে দিবে যে 15,000 টাকা যে ডাবল হবে অথবা 15,000 টাকা যে জিরো হবে, এটা বলে দিবে। অথবা এভাবে ডাইরেক্ট বলে দিবে যে 50% চান্স আছে তার 50,000 টাকা হবে ওয়েলথ, টোটাল ওয়েলথ, আর 50% চান্স আছে তার 20,000 টাকা হবে। লেটস কনসিডার এ ডাইভার্সিফাইড স্ট্র্যাটেজি ইন ইউএস। তাহলে এটা হচ্ছে প্রথম কেস, এটা প্রথম সিনারিও। সে পুরা টাকাটা কোম্পানি এ তে ইনভেস্ট করতেছে, কারণ কোম্পানি এ ভালো করতে পারে, কোম্পানি এ খারাপ করতে পারে। কোম্পানি এ ভালো করলে 50,000 পাবো, কোম্পানি এ খারাপ করলে 20,000 পাবো। এখন আমরা যেটা করতে পারি, এই 15,000 টাকারে শুধুমাত্র এ তে ইনভেস্ট না করে এ এবং বি দুইটা কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে। তার মানে একটা কোম্পানিতে 7,500 আর একটা কোম্পানিতে 7,500। এখন তাহলে কয়টা আউটকাম হবে? এখন আউটকাম হয়ে যাবে 4টা। আগে আউটকাম ছিল মাত্র একটা। আগে আউটকাম ছিল হচ্ছে একটা, যে হ্যাঁ আগে মানে জাস্ট একটা আউটকাম ছিল, এখন হচ্ছে 4টা আউটকাম। তো পরের স্লাইডে যাই দেখি কি আছে। এখানে কি লিখছে শুরুতে? দ্য ডাইভার্সিফাইড স্ট্র্যাটেজি অলদো ইট হ্যাজ সেম এক্সপেক্টেড ভ্যালু। অনেক কিছু দেয় না স্লাইড। সেই যে নিচে এই টেবিলটাতে দেখি তো কি আছে, টেবিলটাতে মনে হয় কিছু আছে। কোম্পানি এ এটা যদি পারফরমেন্স করে খারাপ, খারাপ পারফরমেন্স করে, এবং কোম্পানি বি এটাও যদি পুর পারফরমেন্স করে, তার মানে দুইটাই পুর পারফরমেন্স করলে, তার মানে কি? আমি কোম্পানি এ তে ইনভেস্ট করছি কত টাকা? 7,500। কোম্পানি বি তে ইনভেস্ট করছি 7,500, তাই না? কোম্পানি এও খারাপ করলো, কোম্পানি বি ও খারাপ করলো, তার মানে কি? পুরা 15,000ই লস, তাই না? তাহলে আমার আমার আলটিমেট ভ্যালু হবে কত? আমার ওয়েলথ কত থাকবে? 20,000 থাকবে না? কারণ এই 20,000 তো আমি কোথাও ইনভেস্ট করি নাই। তো এটা আমার 20,000 থাকলো। আচ্ছা, দুইটাই যদি ভালো করে, কোম্পানি এও ভালো করলো, কোম্পানি বি ও ভালো করলো, তাহলে কোম্পানি এ যদি ভালো করে, আমি কোম্পানি এতে ইনভেস্ট করছি 7,500, সেটা হয়ে যাবে 15,000।
কোম্পানি বি তেও ইনভেস্ট করছি 7.5, সেটাও হয়ে যাবে 15,000। তাহলে আমার কত হইলো, 15 15 30 হইলো, আর আমার কাছে আছে অলরেডি 20। তাহলে এই যে আলটিমেটলি 50 হইলো, এই যে 50। তাহলে একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 50। আর এটা কি 35,000 কেমনে আসলো? কোম্পানি এ খারাপ করতেছে, কোম্পানি বি ভালো করতেছে। তার মানে কোম্পানি এ এর মধ্যে যে আমি 7,500 ইনভেস্ট করছি, এটা এটা পুরোটা জিরো হয়ে গেছে। কোম্পানি বি তে যে ইনভেস্ট করছি 7.5, এটা কত হয়ে গেছে, 15,000 হয়ে গেছে, যেহেতু এটা ভালো করছে। তাহলে কোম্পানি বি 7,500 ইনভেস্ট করছিলাম, এটা 15,000 হইলো, আর আমার কাছে আছে অলরেডি 20, তাহলে 35। তাহলে এই 35ও সেম ভাবে আসছে, যে এখানে কোম্পানি এ ভালো করলো, কোম্পানি বি খারাপ করলো। এ যেহেতু ভালো করছে, এ টাকাটা ডাবল হবে। ডাবল হবে কোথায়, মানে প্রশ্নে বলা থাকবে, আসলে এখানে আমি পাচ্ছি না ডাবল যে, ডাবল যে হবে এটা কোথায়, কোথাও কোথাও লেখা থাকবে আর কি। তো এই হচ্ছে চারটা আউটকাম, একটা এখন হচ্ছে চারটা আউটকাম, একটা হচ্ছে 20,000, 35,000, 35,000, 50,000। এই চারটা আউটকাম, আগে ছিল দুইটা আউটকাম তাই না, একটা ছিল 50 আর একটা ছিল 20। আগে ছিল দুইটা আউটকাম, এখন হচ্ছে চারটা আউটকাম। তো চারটা আউটকাম নিয়ে যদি আমরা কাজ করি, সেটার ইউটিলিটি যদি বের করি, তাহলে ওই যে উপরের পয়েন্টটা আসবে, এই যে মাঝের পয়েন্টটা আসবে। তাহলে এখানে বোঝানো ট্রাই করতেছি কি, বোঝানো ট্রাই করতেছি যে আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট না করে আমরা যদি 2টা 3টা 4টা 5টা 10টা কোম্পানিতে ইনভেস্ট করি, তাহলে আমাদের এক্সপেক্টেড ইউটিলিটিটা বাড়বে, বাড়তে বাড়তে ওই যে লাস্ট পয়েন্টে চলে যাবে। এক্সপেক্টেড ইউটিলিটিটা বাড়ানো সম্ভব। এখানে বের করছে যে আমাদের অ্যাকচুয়ারিয়াল ভ্যালু। সো অ্যাকচুয়ারিয়াল ভ্যালু আমরা যেমন বের করি এমনি এখানে সবগুলাকে অ্যাভারেজ করছে, যে একটা হচ্ছে কত, 20,000 একটা আউটকাম, 20,000কে গুণ দিছে 0.25 দিয়া। এরপরে 35,000 তো দুইটা তাই না, আমাদের এই টেবিলে 35,000 কয়টা, দুইটা না একটা, এই যে দুইটা 35, তাহলে এটারে চারটা আউটকাম, তো টোটাল চারটা আউটকাম মানে 0.25 করে না। তাহলে 35,000কে ডাইরেক্ট 0.5 দিয়ে গুণ দিলেও হয়ে যায়। আর বাকি 50,000কে কি করবো, 0.25 দিয়ে গুণ দিব। তাহলে এই যে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটা বের করছে, অ্যাকচুয়ারিয়াল ভ্যালু কত আসলো, 35,000। এটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু। আমরা যদি ইয়া বের করি, ওই যে কি বলে, গ্যাম্বলটার ইউটিলিটি বের করি, বের করতে পারবো আশা করি, যে প্রত্যেকটা সামনে লন দিব। বলি আমি একবার, লন 20,000 ইন্টু 25%, প্লাস লন 35,000 ইন্টু 50%, প্লাস লন 50,000 ইন্টু 25%। তাহলে আমাদের কি বের হবে, ওই যে গ্যাম্বলের যে ইউটিলিটি, ইউটিলিটি বের হবে। এবং ইউটিলিটিটাকে ইউজ করে আমরা কি কি বের করতে পারি, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ। সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ওয়েলথ, ওই যে অনন্তের যে পেজটা থেকে যেটা বের করছিলাম, ওইটা বের করতে পারি। এরপরে আগেন আমরা কি করতে পারি, রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করতে পারি, কস্ট অফ দি গ্যাম্বল ক্যালকুলেশন করতে পারি। সো ঘুরে ফিরে ওই একই জিনিস। এখানে জাস্ট বোঝানো ট্রাই করছে যে একটা আউটকাম, দুইটা আউটকামের জায়গায় চারটা আউটকাম নিয়ে আসছে, একটু এক্সপেক্টেড ওয়েলথটা একটু মানে ইউটিলিটিটা একটু বাড়বে। সো মোটামুটি হচ্ছে একটা টপিক শেষ আর কি। কয়টা বাজে, এটা তো অনেক বড়। 11টা। 11টা 17 হয়ে গেছে। আচ্ছা ফারহান, বল। আচ্ছা এই আমাদের তো এক্সামের জন্য এই গ্রাফ গুলো রিলিভেন্ট না তাই না? গ্রাফ, গ্রাফ গুলা তেমন রিলেভেন্ট না, তবে বলা যায় না না দিলেও এটা। তো হবে। হ্যাঁ, ম্যাথ আসলে না দিলেও হবে, কিন্তু থিওরি আসলে দিতে হবে। ঠিক আছে, আজকে আর থাকুক তাহলে এই পর্যন্ত। এটা হচ্ছে নতুন একটা জিনিস। এরপর স্টকাস্টিক ডমিনেন্স আছে, এটা বুঝি না তেমন একটা। স্যার কি এগুলো পড়াইছে? আমার তো মনে হয় পরে এগুলো পড়ায় নাই। সব পড়াইছে সব, এখানে কিছু বাদ দেন। আর এই যে, এই যে আর আর এ, এরপরে হচ্ছে এ আর এ, অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন, রিলেটিভ রিস্ক অ্যাভারশন, এখানে ডিফারেন্সিয়েশনের কিছু বিষয় আছে। এরপর হচ্ছে স্টকাস্টিক ডমিনেন্স, স্টকাস্টিক ডমিনেন্স পড়াইছে যেগুলা। এরপরে কি, এরপরে হচ্ছে যে রিসেন্ট থিঙ্কিং, এটাও পড়াইছে, যে সার্ভাইভাল ফ্রেম, মর্টালিটি ফ্রেম। এগুলো থেকে যদি আসার কিছু নাই, বেশ, থাকুক তাহলে এই পর্যন্ত। আর একদিন লাগবে আর কি, অনেক বড় চ্যাপ্টার।
ওকে ফারহান, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ।